নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার উপকাহিনীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনছেন বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা ও অশ্লীল বই। প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় 1904 সালের 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে। তিনি তার সাহিত্যের জন্য রবীন্দ্র পুরস্কার, একাডেমি পুরস্কার এবং পদ্মশ্রী সম্মান লাভ করেন। প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট জনপ্রিয়তম চরিত্র পরাশর বর্মা পেশায় গোয়েন্দা হলেও নেশায় কবি। শুরু হচ্ছে পরাশর বর্মা ও অশ্লীল বই। পরাশরের আবার বাতিক চেপেছে, মানে কবিতার বাতিক। বাতিক নিয়ে নিজের মাথাটি চর্বণ করলে তো বলবার কিছু ছিল না, কিন্তু আমার মাথাও সেই সঙ্গে খারাপ করবার জোগাড় করাতেই আপত্তি। যত বড় শাস্তিই হোক, তার কবিতা শোনা খানিকটা সয়ে এসেছে। তন্ময় হয়ে শোনার ভান করে চোখ বুজে থাকলেই হলো। পরাশর যখন কবিতা পড়ে যায়, তখন আমি আকাশ পাতাল যা মনে আসে ভাবি। শেষ হলে পর কখনো সরবে বাহ বলে, কখনো নীরবে শুধু চোখে মুখে মুগ্ধ বিস্ময় ফুটিয়ে তারিফ করি। সাধারণত এতদিন এইভাবেই বিপদ কাটিয়ে এসেছি, কিন্তু সম্প্রতি আরেক নতুন উপদ্রব দেখা দিয়েছে। শুধু তার কবিতা শুনলেই আর রেহাই নেই, তার কবিতার মিল পর্যন্ত এখন জোগাতে হচ্ছে। আচ্ছা, যমুনার একটা ভালো দেখে মিল বলো দেখি। দুই হাঁটুর উপর বাঁধানো খাতাটা রেখে কলম হাতে সে ভুরু কুঁচকে আমার দিকে তাকায়। মিল এখনই খুঁজে না পেলেও হঠাৎ যমুনাকে নিয়ে তার টানাটানির মানেটা বুঝতে পারি। যমুনা নদীর উপর দিয়েই পার হচ্ছে আপাতত। যমুনার অবশ্য যা চেহারা, তাতে কবিতা লেখার উৎসাহের চেয়ে তুমি কি সেই যমুনা প্রবাহিনী বলে আক্ষেপের গানই বেরোয়। তার জলের ধারা বালির চড়ার মধ্যে প্রায় লুপ্ত বললেই হয়। চৈত্র মাসের বিকেলের পরন্ত রোদেই চারিদিক যেন মরুভূমির মতো ধুধু করছে। দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই এইটুকুর মধ্যে এই দৃশ্যে পরাশরের কবিতার কন্ডুয়ান শুরু হয়ে যাবে ভাবতে পারিনি। কিন্তু কবিতা যে কখন কিসে আসে কিছু বলবার উপায় নেই। দিল্লি স্টেশন ছাড়তে না ছাড়তেই ফোলিও থেকে বাঁধানো খাতাটা বার করে সে কলম হাতে বসে গেছে। আমায় চুপ করে থাকতে দেখে পরাশর আবার তাড়া দেয়। কই, বললে না? বলি, নমুনা ছাড়া আর কোনো মিল তো পাচ্ছি না। এক যদি পদ্মাপাড়ের কমুনা কোনো রকমে লাগিয়ে দিতে পারো দেখো। না না, ওসব তো আগেই ভেবেছি। ওর চেয়ে ভালো একটা কিছু বলো। বাংলা অভিধানে 3 অক্ষরে আর কিছু আছে বলে তো মনে পড়ছে না। তুমি গ্রিক ল্যাটিন একটা কিছু লাগিয়ে দাও না, তোমাদের কবিতারও তাতে কদর বাড়ে। পরাশর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বললে, না, সেদিন আর নেই। সেদিন আর নেই মানে? আমি সত্যিই অবাক। ফরেন এক্সচেঞ্জের কড়াকড়িতে ওসব বিদেশি শব্দ আমদানিও বন্ধ নাকি? পরাশর আমার মূঢ়তায় বিরক্ত হয়ে ওঠে। না না, আমরা আজকাল ভোল পাল্টে ফেলেছি। ওসব উটকো শব্দ আর আমাদের কবিতায় পাবে না। এককালে যা ধোঁকা দেওয়ার দিয়েছি, এখন মাথা মুড়িয়ে আমরা সহজ ভাষায় কবিতা লিখি। কবিতার রাজ্যের এত খবর আমি রাখি না। একটু দুঃখিত হয়েই বলি, কিন্তু তোমাদের কবিতার মানে যে তাহলে সবাই বুঝে ফেলবে, তখন আসল মাল যদি চায়? সেই একটা বিপদ আছে বটে। পরাশর স্বীকার করলে নিতান্ত দুঃখের সঙ্গে। যমুনা নদী পেরিয়ে তখন শাহদারা হয়ে চলেছি। ফেস্টিবিউল ট্রেন। গরমের দরুন
এয়ার কন্ডিশন গাড়ির সব সিটই ভর্তি। যমুনার উপযুক্ত মিল না পেয়েই বোধহয় পরাশর খাতাটা বন্ধ করে বললে, চলো চা খেয়ে আসা যাক। কবিতার মিল খোঁজা থেকে নিষ্কৃতি পেয়ে সানন্দে তার কথায় সায় দিয়ে উঠলাম। কিন্তু চা খাওয়া তখনও কপালে নেই। আমাদের কামরাটার পর করিডোর দিয়ে আরো দুটো কামরা পেরিয়ে রেস্তোরাঁয় যেতে হয়। সেখানে পৌঁছে দেখি আমাদের চেয়ে বুদ্ধিমান যাত্রীরা আগে গিয়েই সব চেয়ার দখল করে বসে আছে। প্রতি কামরার দুধারে করিডোরের লাগাও বাইরে বেরোবার ও সিগারেট খাওয়ার ছোট জায়গা। সেইখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া তখন উপায় নেই। ওই অপেক্ষা করতে গিয়েই মিস্টার রামজীবনের সঙ্গে আলাপ হওয়ার আগেই অবশ্য তার দিকে না হোক তার হাতের বইটির দিকে দৃষ্টি পড়েছিল। অতি অশ্লীল ধরনের রঙিন ছবিওয়ালা মলাটের একটি সস্তা মার্কিন বই। রেলওয়ে স্টলে ইদানিং এই বইটি প্রায় সর্বত্রই দেখেছি মনে হয়। মলাটের গুণে বিক্রিও যে যথেষ্ট তাতে সন্দেহ নেই। বই সম্বন্ধে রুচি যেমনই হোক, রামজীবন কিন্তু বেশ মিশুক লোক। আমাদের মতো আরো জনচারেক সেখানে রেস্তোরাঁয় জায়গা না পেয়ে অপেক্ষা করছিল। তার মধ্যে রামজীবনই প্রথম নিজে থেকে আলাপ শুরু করে দিলেন। কি মশাই, এখানে খালি খালি দাঁড়িয়ে থাকবেন? সিগারেট পিবেন না? নিজের সিগারেট কেসটা খুলে ধরতে ত্রুটি করলেন না। আমি ধন্যবাদ জানিয়ে তার দান প্রত্যাখ্যান করলুম। কিন্তু পরাশর আমায় অবাক করে দিয়ে একটা সিগারেট তুলে নিল। রামজীবনজি নিজের লাইটার জেলে পরাশরের ও নিজের সিগারেট ধরিয়ে একটু হেসে বললেন, এই ট্রেন খুব ভালো আছে, বাকি এই এক ঝামেলা, সিগারেট খেতে বারবার এখানে আসতে হবে। আমি আবার সিগারেট থোড়া বেশি খাই। এরকম আপ্যায়নের পর ভদ্রতা করেও কিছু বলা উচিত বলেই বললাম, আপনি তো বেশ বাংলা বলেন। রামজীবনজির মুখে একগাল গর্বের হাসি দেখা দিল। বললেন, হ্যাঁ, কলকাতায় তো হামেশাই যাই কিনা, তাই ভাষা শিখে নিয়েছি। কেউ কেউ আমাকে বাঙালি বলে ভুল করে। রামজীবনজির অহংকারটুকুতেই একটু সুরসুরি দিয়ে বললাম, তা তো করতেই পারে। তা কলকাতায় আপনার ব্যবসা ট্যাবসা আছে বুঝি? রামজীবনজি একটু হেসে বললেন, ব্যবসা নেই, আমি দালালি করি। তাই বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, কলকাতা সব জায়গায় ঘুমতে হয়। আমাদের ভাগ্য ভালো। ঠিক এই সময় একটি দল রেস্তোরাঁর একটা টেবিল ছেড়ে বেরিয়ে আসতেই আমরা তিনজনেই একসঙ্গে জায়গা পেয়ে গেলাম। রামজীবনজি সদাশয় লোক। কোনো আপত্তি না শুনে আমাদের তিনজনের জন্যই চা টোস্টের অর্ডার দিয়ে আবার আলাপ শুরু করলেন। আপনারা দিল্লি বেড়াইতে এসেছিলেন বুঝি? পরাশরের সঙ্গে যে কারণে দিল্লিতে এই গরমে এসেছিলাম তা ঠিক যেখানে সেখানে বলবার নয়, তাই তার কথাতেই সায় দিতে যাচ্ছিলাম। হঠাৎ পরাশর হেসে উঠে বলল, হে, এই গরমে কেউ দিল্লি বেড়াতে আসে মশাই? এসেছিলাম একটু গোয়েন্দাগিরি করতে। গোয়েন্দাগিরি? রামজীবন যতখানি অবাক আমি ততোধিক। নিজেকে কবি বলে প্রচার করবার এমন সুযোগ পেয়েও পরাশর নিজের গোয়েন্দাগিরির কথাই অমন বেহায়ার মতো প্রকাশ করবে এ আমার কল্পনাতীত। কিন্তু পরাশরের মাথায় মাঝে মাঝে পোকা ঢোকে বোধ হয়। কোনো স্বাভাবিক মাত্রাজ্ঞান আর তার থাকে না। এমনিতেই কথাগুলো বেশ জোর গলায় বলায় আশেপাশের টেবিলের অনেকের নজর তখন আমাদের দিকে পড়েছে। কারোর মুখের চেহারায় মৃদু কৌতূহল বা কৌতুক, কারো বা স্পষ্ট বিদ্রূপ। এর উপর আমায় লজ্জায় একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে পরাশর সগর্বে বলতে শুরু করল, হ্যাঁ,
কাগজে চোরাই সোনা আমদানির সেই মস্ত কেসটার কথা পড়েননি? এই কালই সে দলের বড় একজন চাই দিল্লিতে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা পড়ায় তাদের অনেক কীর্তি ফাঁস হয়ে গেছে। লোকটা বিদেশি ট্যুরিস্ট, লেবাননের একজন ইহুদি। মারা যাওয়ার আগে সে পুলিশকে কিছু গোপন খবর দিয়ে বলে গেছে যে তার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়। দলের লোকের সঙ্গে ঝগড়া হওয়ায় তারা এইভাবে তাকে মোটর দুর্ঘটনার ছল করে খুন করেছে। আমার তো ধরনী দ্বিধা হওয়া গোছের অবস্থা। রেস্তোরাঁর কামরাটি বিশেষ বড় নয়। গোয়েন্দার উল্লেখ শুনে সামান্য 2-4 জন কৌতূহলী হয়েছিল মাত্র। এখন কামরার প্রায় সকলেরই দৃষ্টি আমাদের দিকে। পাশের টেবিলের সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক স্পষ্টই বিদ্রূপের স্বরে এবার ইংরেজিতে জিজ্ঞেস করলেন, তা আপনি সেখানে কি গোয়েন্দাগিরি করতে গেছিলেন? পরাশরের চেহারায় আর গলায় সে কি দম্ভ! আমি কলকাতা থেকে গিয়েছিলাম কিছু পরামর্শ দিতে। পরামর্শ দিতে? দিল্লিতে? সে ভদ্রলোকের সঙ্গে আরো 2-4 জনের ভুরু কপালে উঠল দেখলাম। এক টেবিল থেকে আরেকজন জিজ্ঞাসা করলেন, আপনি কলকাতার সিআইডি অফিসার তাহলে? সগর্বে একটু হেসে পরাশর বললে, না, আমি শখের গোয়েন্দা। এবার এদিক ওদিক থেকে চাপা হাসির শব্দ শোনা গেল। ও, শখের গোয়েন্দা, প্রাইভেট স্লথ। যে ভদ্রলোক বললেন তার কথার ধরনে এবার হাসিটা বেশ জোরেই উঠল চারিদিক থেকে। কিন্তু পরাশরের একেবারে 2 কান কাটা। লজ্জা পাওয়া দূরে থাক, সে অম্লান বদনে উঠে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে কামরা শুদ্ধ সকলকে মাথা নুইয়ে নতি জানিয়ে বললে, অ্যাট ইউর সার্ভিস জেন্টলম্যান, পরাশর বর্মা, দি হিউম্যান এক্স-রে। চারিদিক থেকে এবার হাসির রোল উঠল। তার আহাম্মকিতে অস্বস্তি বোধ করছিলাম। এবার ভাড়ামিতে গা একেবারে জ্বলে গেল। নেহাত ব্যাপারটা আরো বিশ্রী দেখাবে তাই, নইলে তখনই টেবিল ছেড়ে উঠে চলে যেতাম। নিরুপায় হয়ে গম্ভীর হয়ে শুধু মাথা নিচু করে বসে রইলাম। কিন্তু আমার রাগ কি কামরার অন্য সবাইকার বিদ্রূপ, পরাশরের কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই। নির্বিকারভাবে চেয়ারে বসে সে রামজীবনজির সঙ্গেই আবার আলাপ জুড়ে দিলে, আপনার চা সিগারেট সব ধ্বংস করছি, অথচ আপনার নামটাই তো এখনো জানা হয়নি। পরাশরের কাণ্ডকারখানা দেখে রামজীবনজিও একটু বোধহয় হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি একটু যেন ইতস্তত করেই সংকুচিতভাবে নিজের নামটা এবার আমাদের জানালেন। পরাশর হঠাৎ তার হাতের বইটা টেনে নিয়ে বললে, বাহ, বড় মজাদার বই মনে হচ্ছে। এসব বই আপনি খুব পড়েন বুঝি? রামজীবনজিকে এবার বেশ অপ্রস্তুত মনে হল। সলজ্জভাবে আপত্তি জানিয়ে বললে, আরে না মশাই, ট্রেনে পড়বার জন্যে একটা ডিটেকটিভ কিতাব কিনেছিলাম। স্টলওয়ালা প্যাকেট বেঁধে হাতে দিয়ে দিল। তারপর ট্রেনে উঠে প্যাকেট খুলে দেখি এই কিতাব। তাও তো একটা ছেঁড়া বই আপনাকে গছিয়ে দিয়েছে দেখছি। পরাশর বইটা খুলে ধরতে দেখা গেল সত্যি বাধাইয়ের দোষে বইয়ের মলাটটা প্রায় আলগা হয়ে এসেছে। স্টলওয়ালা তাকে সত্যিই ঠকিয়ে থাকুক বা শখ করেই বইটি কিনে এখন লজ্জা ঢাকতে ও গল্প তার বানানো হোক, রামজীবনজি বইটির আলোচনা বন্ধ করতেই ব্যস্ত মনে হল। তাড়াতাড়ি পরাশরের হাত থেকে বইটি টেনে নিয়ে তিনি বললেন, যেতে দিন মশাই, ভারী তো কিতাব, ট্রেনে পড়া হলেই ফেলে দিব। এসব বই কেনাই লোকসান। চা খাওয়া শেষ করে রেস্তোরাঁ থেকে নিজেদের কামরায় যেতে যেতে কিন্তু বুঝলাম রামজীবনজি যাই বলুন, ওই বই কেনা লোকসান বলে অনেকেই মনে করেন না। পথে যে 2টি কামরা পড়ে
তার দুধারের সিটে অন্তত 4 জনের হাতে ওই বই চোখে পড়ল। বইয়ের আকর্ষণও কিছু আছে নিশ্চয়ই, কারণ যাদের হাতে বইটি দেখলাম তারা সবাই পড়ায় একেবারে তন্ময় মনে হলো। কিন্তু শেষ পর্যন্ত পরাশরেরও এই ছোঁয়াচ লাগবে ভাবতে পারিনি। সন্ধেবেলা আলিগড়ের ট্রেন থামতেই সে ব্যস্ত হয়ে কামরা থেকে বেরিয়ে গেল আমায় কিছু না বলেই। অনেকক্ষণ বাদে প্রায় ট্রেন ছাড়বার সময় যখন ফিরে এলো তখন দেখি তার হাতেও ওই বই। চায়ের টেবিলের ওই কেলেঙ্কারির পর বেশ গম্ভীর হয়ে ছিলাম এতক্ষণ। সে 2-4 বার কথা বলবার চেষ্টা করলেও তেমন সাড়া দেয়নি। এবার কিন্তু নিজের বিরক্তিটা আর প্রকাশ না করে পারলাম না। বেশ একটু ঝাঁজের সঙ্গেই বললাম, তুমি ওই বই কিনতে গিয়েছিলে? আমার গলার স্বর ও মুখের চেহারা যেন লক্ষ্যই না করে পরাশর এই বই কিনতে পারার সৌভাগ্য বর্ণনা করতেই মেতে উঠল। আরে স্টলওয়ালাকে সহজে দিতে চায়? বলে নেই, ফুরিয়ে গেছে। শেষে 1 টাকা বেশি দাম দেব বলতে লুকোনো জায়গা থেকে বার করে দিলে। 1 টাকা বেশি দাম দিয়ে তুমি ওই বই কিনলে? তোমার লজ্জা করে না? গলায় যতখানি সম্ভব ঘৃণা ঢেলে দিয়ে বললাম, কিন্তু পরাশর তাতেও নির্বিকার। বাহ, লজ্জা কিসের? সবাই যখন পড়ছে কি আহামরি জিনিস একবার দেখতে হবে না? এরপর বাক্য ব্যয় নিষ্ফল বলেই কাচের জানলার পর্দাটা তুলে দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম। অন্ধকার হয়ে এসেছে। উত্তরপ্রদেশের ধুধু সমতল প্রান্তর ছাড়াও দিনের বেলাতেও সেখানে এখন দেখবার কিছু নেই। রাতের অন্ধকারে মাঝে মাঝে পার হয়ে যাওয়া গ্রামের কয়েকটা আলোর ফোঁটাই শুধু দেখা যাচ্ছিল। আরো কতক্ষণ এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতাম বলতে পারি না, কিন্তু এরই মধ্যে রামজীবনজি একটি অ্যাটাচি হাতে উত্তেজিতভাবে আমাদের কাছে এগিয়ে আসছেন দেখা গেল। দূর থেকে তার গলা শুনেই মুখ ফিরিয়ে তাকালাম। শুনছেন মশাই? শুনতে আছেন? উত্তেজনাতেই তার বাংলা আরেকটু তখন বিকৃত হয়ে গেছে। এই বন্ধ ট্রেন মে ভি বদমাস চোর আছে। চোর? পরাশর বইটা মুড়ে রেখে জিজ্ঞেস করলে, কি চুরি গেছে আপনার? হামারা অ্যাটাচি কেস। হেসে বললাম, আপনার হাতে তাহলে ওটা কি? আরে ये हमार नहीं, कोई बदल করিয়ে লিয়েছে। রামজীবনজির মুখের ভ্রুকুটি কেটে গিয়ে হঠাৎ কিন্তু হাসি দেখা গেল। লেকিন সসুরা কে বেটা বিলকুল ঠকিয়ে গিয়েছে। অ্যাটাচিতে আমার কিছু ছিল না, সিরিফ কিছু ফালতু চিঠি উঠির কাগজ। আর এ অ্যাটাচিতে? এই বলে রামজীবনজি অ্যাটাচিটা খুলে ফেলে যা বার করলেন তাতে তার পক্ষে খুশি হওয়াই স্বাভাবিক। জিনিসটি রূপোর বেশ দামি একটা বড় সিগারেট কেস। কেসটি আবার সিগারেটে ভর্তি। তাহলে তো আপনার লাভই হয়ে গেছে। পরাশর ব্যাপারটা হেসেই উড়িয়ে দিতে চায় দেখলাম, কিন্তু ব্যাপারটা অত তাচ্ছিল্য করবার নয় বলেই আমার মনে হলো। জিজ্ঞাসা করলাম, অ্যাটাচিতে আর কি আছে? কোনো নামের কার্ড টার্ড বা এমন কোনো কাগজপত্র যাতে জিনিস টাকার বোঝা যায়? না, কিছু না, খালি এই দেখেন। বলে রামজীবনজি যা বার করলেন তাতে অবাক হওয়ার সঙ্গে একটু হাসিও পেল। সেই রকম অশ্লীল মলাটের অন্য একটি বই। পরাশরের দিকে একটু কটাক্ষ করেই বললাম, আপনাদের মতো এসব বইয়ের আরো অনেক সমজদার এই ট্রেনে আছে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাটাচিটা ট্রেনে উঠবার সময় ভুলে কারোর সঙ্গে বদল হয়ে যায়নি তো? না, তা হতে পারে না। কুলির কাছে মাল দিয়ে আমি তো অ্যাটাচি নিজের হাতে নিয়ে ট্রেনে উঠেছি। তারপর আমার কিতাবের প্যাকেট ভি অ্যাটাচি থেকে বার করে খুলেছি। যখন চা পিতে গিয়েছিলাম জরুর তখন কেউ বদল করেছে। যাক, লোকসান যখন কিছু হয়নি, চলুন রাতের খাওয়াটা সেরে নিয়ে গিয়ে
বলে ব্যাপারটায় কোনো গুরুত্ব না দিয়েই পরাশর উঠে পড়ল। রামজীবনজি একটু আপত্তি জানালেন। আরে, এরই মধ্যে খাইতে যাবেন কি? তারপর আসল কারণটাও প্রকাশ করে ফেললেন। 9:30 বাজে তো সব বাত্তি বুঝিয়ে দিবে। কিতাব তো তার আগে পড়ে নিতে চাই। কিতাব খেতে খেতেই পড়বেন, চলুন। এই তো, আমিও বই নিয়ে যাচ্ছি সেই জন্যে। গাড়ির ভিড় তো দেখছেন, পরে আর খাবার ঘরে জায়গাই পাবেন না। পরাশর এরকম জোর করেই রামজীবনজিকে ঠেলে নিয়ে চলল রেস্তোরাঁর দিকে। সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে আমাকেও যেতে হলো। অ্যাটাচি বদল হওয়ায় কোনো ক্ষতি না হলেও রামজীবনজির কপালে সেদিন অন্য দুর্ভোগ ছিল। অত আগে যাওয়া সত্ত্বেও রেস্তোরাঁর একেবারে শেষের দিকের একটা টেবিলে আমরা জায়গা পেলাম। রামজীবনজির চা খাওয়ানোর প্রতিদান হিসেবে তার কোনো আপত্তি না শুনে পরাশর 3 জনের জন্য ডিনার অর্ডার দিলে। রামজীবনজি পোশাকে রাজস্থানী হলেও খাদ্য সম্বন্ধে জানা গেল উদার। আমিষ নিরামিষে তার সমান রুচি। কেলেঙ্কারি হল প্রথমে স্যুপ দেওয়ার সময়। সংকীর্ণ জায়গায় পরিবেশন করতে গিয়ে রেস্তোরাঁর বয়ের হাত থেকে অসাবধানে একটা স্যুপের প্লেট গেল পড়ে। রামজীবনজির মাথার উপর যে গরম স্যুপ পড়েনি এই ভাগ্য, কিন্তু পায়ের দিকে খানিকটা ছিটকে লেগে জুতো, কাপড় ও গলাবন্ধ কোটের কিছুটা গেল নষ্ট হয়ে। রামজীবনজি চমকে অস্ফুট চিৎকার করে ওঠার সঙ্গে পরাশর একেবারে হাহা করে হুমড়ি খেয়ে পড়ল তার দিকে। তারপর বয়কে যা নয় তাই বলে গাল দিয়ে এই মারে তো সেই মারে। বয় যত বলতে চায় সব মেরা কুছ কসুর নেই, তত সে আরো গরম হয়ে ওঠে। শেষে আমাকেই বাধা দিয়ে বলতে হলো, আরে সত্যি বয়ের তো তেমন দোষ নেই। তুমি অত হাত পা নেড়ে চোরাই সোনা চালানের গল্প না শুরু করলে তো এই কাণ্ডটি হয় না। পরাশর দস্তুর মতো ক্ষুণ্ণ হয়ে বললে, আমার গল্প বলারই দোষ হলো? বেশ, আমি মাপ চাইছি সকলের কাছে। পরাশর সেই যে গুম হয়ে বসল, আমার কি রামজীবনজির কোনো কথাতেই তার মেজাজ আর বদলানো গেল না। এর উপর আবার বিল দেওয়ার সময় নগদ 2 টাকা বয়কে বকশিস দিয়ে জানালে তাকে মিছিমিছি বকার জন্যে বকশিস। বয় আমাদেরই মতো তাজ্জব। রামজীবনজি ও আমি এই ছেলে মানুষিতে একটু হাসলাম মাত্র। খাওয়ার টেবিল থেকে নিজেদের সিটে এসেও পরাশরের সে ভাব গেল না। টুন্ডুলা স্টেশন তখন পার হয়ে গিয়েছি। রাত প্রায় 8:30। এত তাড়াতাড়ি ঘুমোবার চেষ্টা বৃথা বলে সঙ্গে আনা খবরের কাগজটাই পড়বার জন্য বার করলাম। পরাশর তখন তন্ময় হয়ে তার নতুন কেনা বইটাই পড়ছে। সেই বইয়ের মলাটের দিকে চেয়ে নিজের অজান্তেই একটু ভ্রুকুটি বোধহয় করে ফেলেছিলাম। পরাশর গম্ভীর মুখে আমার দিকে ফিরে বললে, ও, তোমার অসহ্য লাগছে না? গাড়িতে আর তো কোনো সিট খালি নেই, নইলে উঠে যেতাম। এবার একটু বিরক্ত হয়েই বললাম, কি ছেলে মানুষই করছো বলো তো? আমি তোমাকে উঠে যেতে বলেছি? বইটা দেখলে সত্যি গা ঘিন ঘিন করে। এটা আর কি করে লুকোবো বলো? গা ঘিন ঘিন করে তো শুধু এই মলাটের জন্যে। বলে পরাশর হঠাৎ মলাট দুটো সশব্দে ছিঁড়ে ফেলে নিজের ব্যাগের মধ্যে রেখে বললে, হয়েছে এখন? হেসে ফেলে বললাম, হয়েছে। পরাশরের ভাগ্যে বই পড়া কিন্তু সেদিন নেই। রামজীবনজি রেস্তোরাঁ থেকে তার সিটে ফেরেননি। আসবার পথে বাথরুমে ঢুকে তারপর বোধহয় কামরার বাইরে সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ তাকে ব্যস্ত সমস্ত হয়ে আসতে দেখা গেল। দেখেছেন মশাই, দেখেছেন তাজ্জব কাণ্ড? বলে তিনি আমাদের সিটের কাছে এসে দাঁড়ালেন। আবার কি তাজ্জব কাণ্ড হলো?
জিজ্ঞাসা করলাম। আরে মশাই, আমার সে কিতাবটাকে চুরি করিয়ে নিয়েছে। সে কি? খাবার টেবিল থেকে উঠবার সময়ও তো সে বই আপনার হাতে ছিল দেখেছি। হ্যাঁ, হাতে তো ছিল। সিগারেট পিয়ে বাইরের বেসিনে ফির মুখ ধুতে গিয়ে ওই বেঞ্চির উপর রেখেছিলাম। মুখ ধুয়ে দেখি কিতাব আর নেই। হেসে বললাম, ও, বই পড়ে থাকতে দেখলে কেউ লোভ সামলাতে পারে? রামজীবনজির তখন রসিকতা উপভোগ করবার মতন অবস্থা নয়। হতাশভাবে বললেন, এখন আমি করি কি? কি আর করবেন? পরাশর গম্ভীরভাবেই বললে, ও বই তো গাড়ির অনেকের হাতেই দেখলাম। বইয়ে তো আপনার নাম লেখা নেই যে কাউকে ধরবেন। না, ধরতে আমি চাই না, লেকিন কিতাবটা খালি আধা পড়েছি, তাই খারাপ লাগছে। একটু ইতস্তত করে রামজীবনজি তার আসল অভিপ্রায়টি জানালেন। আপনার কিতাবটা যদি দেন, আমি পড়ে নিয়েই দিয়ে দিব। পরাশর এ অনুরোধ অমন সহজেই রাখবে ভাবতে পারিনি। হাতের বইটা রামজীবনজির হাতে অম্লান বদনে তৎক্ষণাৎ দিয়ে বললে, বেশ, তাই নিন। রামজীবনজি বইটা হাতে নিয়ে একটু বিমূঢ়ভাবে বললেন, এটা কি কিতাব? সব তো ছিঁড়া আছে। ছেঁড়া শুধু মলাটটাই, নইলে বই যা তা ঠিকই আছে। বলে আশ্বাস দিলেও রামজীবনজি ঠিক সন্তুষ্ট হয়ে বইটি নিয়ে গেলেন বলে মনে হল না। রাত 9:30 এটাওয়া স্টেশন পার হওয়ার পর গাড়ির সাধারণ আলো নিবে গিয়ে নিতান্ত কাজ চালাবার মতো ম্লান সবুজ আলো জ্বলে উঠবার পর সর্বপ্রথমে রামজীবনজির কথা ভেবেই দুঃখ হল। তার অত সাধের বই এর মধ্যে নিশ্চয়ই তিনি পড়ে শেষ করতে পারেননি। কিন্তু তিনি গেলেন কোথায়? কামরার দুপাশে 2 সারিতে সমস্ত সিট বসানো। এক সারিতে 2টি করে সিট, অন্য সারিতে ঠিক উল্টো মুখ করে সাজানো 3টে করে পরপর সিট। মাঝখানে যাতায়াতের কার্পেট পাতা পথ। আমরা 2 সিটের সারিতে বসেছি। আমাদের উল্টো সারিতে প্রায় কামরার দরজার কাছাকাছি রামজীবনজির সিট ঠিক মাঝখানে রাস্তার পাশেই। সে সিট দেখলাম খালি। বই পড়বার জন্য সিট ছেড়ে সেই বাইরে সিগারেট খাওয়ার জায়গায় তিনি গিয়ে বসেছেন তাহলে। ট্রেন থেকে নামবার উঠবার দুদিকের দরজা যেখানে, কামরার জোরালো বাতি নিভে যাওয়ার পরও সেখানে সারা রাত আলো থাকে। একদিকের দেওয়ালে কবজা দিয়ে আটা একটা বেঞ্চিও সেখানে খুলে পাতা যায়। বইয়ের নেশায় রামজীবনজি সেখানে গিয়েই বসেছেন ভেবে একটু কৌতুকী অনুভব করলাম। এরপর কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না। প্রত্যেক সিটের চেয়ারের পিছনে অনেকখানি হেলানো যায়, কিন্তু তা সত্ত্বেও সিটগুলো বসার পক্ষে যতটা আরামে ততটা শুয়ে ঘুমোবার পক্ষে নয়। এই অসুবিধের জন্যই ঘুমটা হঠাৎ এক সময় ভেঙে গেল। কামরাটা একটু বেশি ঠান্ডা করবার দরুন বেশ শীত শীত করছে। হাত ঘড়িতে দেখি রাত প্রায় 1:15। 11:30 নাগাদ ট্রেন কানপুরে আসে। বুঝলাম কানপুরও তাহলে পার হয়ে এসেছি। পাশে পরাশরের দিকে চাইলাম। কখন হোলডল থেকে একটা গায়ের কাপড় বার করে আগা পাঁচতলা মুড়ি দিয়ে সে বেশ অঘরে ঘুমোচ্ছে। হঠাৎ রামজীবনজির কথা মনে পড়ায় তার সিটের দিকে চেয়ে অবাক হলাম। এখনো তিনি ফেরেননি। একটু কৌতূহলী হয়েই পরাশরের পা দুটো ডিঙিয়ে কামরার বাইরে গেলাম। আশ্চর্য ব্যাপার, রামজীবনজি সেখানেও নেই। হয়তো অন্য কোনো কম্পার্টমেন্টের পাশের জায়গায় গিয়ে বসেছেন ভেবে গোটা ট্রেনটাই ঘুরে দেখে এলাম। কোনো কামরার একটা সিটও খালি নেই। নিজের নিজের চেয়ার হেলিয়ে নানা ভঙ্গিতে নানা জনে ঘুমোচ্ছে বা ঘুমোবার চেষ্টা করছে, কিন্তু রামজীবনজিকে কোথাও দেখতে পেলাম না।
বেশ একটু ভাবনাই হলো এবার। পরাশরকে এই কথা এখনই জানাতে হয়, কিন্তু তার আগে একেবারে নিঃসংশয় হওয়ার জন্য এক এক করে সবকটা বাথরুমের দরজাও খুলে দেখলাম। সব বাথরুমই খালি। দরজার হাতলে আউট অফ অর্ডার লেখা একটা নোটিশ ঝুলানো থাকার দরুন শুধু একটি বাথরুম এ পর্যন্ত খোলবার চেষ্টা করিনি। শেষ পর্যন্ত সেটার দরজাও ঠেলে খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে সমস্ত শরীর শিউরে উঠল। না, কোনো লাশ সেখানে পড়েনি, কিন্তু যা আছে তাও কম ভয়াবহ নয়। বাথরুমের মেঝের উপর একরাশ কাগজকুচির সঙ্গে রক্তমাখা একটা ধুতি ও গলাবন্ধ কোট পড়ে আছে। গলাবন্ধ কোটটি দেখেই রামজীবনজির বলে চিনলাম। আমার অবস্থা তখন বর্ণনা করা শক্ত। বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে পরাশরের কাছে গিয়ে তাকে জাগাবার চেষ্টা করলাম। শুনছ পরাশর, শুনছ? ওঠো শিগগির। আমার উত্তেজিত চিৎকারে আশেপাশের অনেকেই তখন জেগে উঠেছেন। তাদের সকলেরই মুখে প্রশ্ন, কি হয়েছে মশাই, হয়েছে কি? উত্তর না দিয়েই পরাশরকেই আবার জাগাবার চেষ্টা করলাম, কিন্তু পরাশরের ঘুম আর ভাঙতেই চায় না। শেষে সজোরে তাকে নাড়া দিতে সে কোনো রকমে আড়মোড়া ভেঙে হাই তুলে একটু বিরক্তির স্বরেই বললে, ব্যাপার কি? রাত দুপুরে এমন চেঁচামেচি করছো কেন? সর্বনাশ হয়েছে পরাশর, শিগগির দেখবে চলো। জেগে উঠতে তখন আর কারো বাকি নেই। অনেকে সিট ছেড়ে আমাদের সিটের কাছে পর্যন্ত ব্যস্তভাবে এগিয়ে এসেছেন। পরাশরেরই শুধু ঘুমের ঘোড়ার কাটতে চায় না। ঘুম জড়ানো কণ্ঠে সে বললে, ওহ, কি দেখব কি? খুন জখম কেউ হয়েছে? তাই হয়েছে মনে হচ্ছে। রামজীবনজি ট্রেনের কোথাও নেই। আমি কিছু বলবার আগেই পরাশর তেমনই জড়িত স্বরে বললে, বাথরুমগুলো দেখেছ? তাই দেখেই তো বলছি, একটা বাথরুমে রক্তমাখা তার জামা কাপড় শুধু পড়ে আছে। এক মুহূর্ত চুপ হয়ে গিয়ে সমস্ত কামরা গোলমালে যেন ফেটে যাবে মনে হলো। বাইরে থেকে দুজন কন্ডাক্টর গার্ড সে গোলমাল শুনে ছুটে এলেন। কি হয়েছে এখানে? কিসের এত গন্ডগোল? খুন হয়েছে মশাই, মানুষ খুন। 4-5 জন নিজে থেকেই বলে উঠলেন। সেই সঙ্গে নানা প্রশ্ন, মন্তব্য, টিপ্পণীও শোনা গেল। কে খুন হয়েছে? কে? লাশ কোথায়? কামরার আলো এখনই জ্বালা দরকার। একজন কন্ডাক্টর গার্ড গিয়ে আলো জ্বালাবার ব্যবস্থাই করে এলেন। সমস্ত ট্রেনই তখন উত্তেজিত, চঞ্চল হয়ে উঠেছে। কে একজন বিদ্রুপ করে বললেন, হিউম্যান এক্সরে থাকতে আপনাদের ভাবনা কি? কই মশাই, খুন শুনেই ভড়কে গেলেন নাকি? একটু গা তুলে দেখবেনই, চলুন না। লজ্জায় তখন আমার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। পরাশরের নিজের আহাম্মকির জন্যই এখন আমাদের এই লাঞ্ছনা। রাগের সঙ্গেই তার হাতটা সজোরে টেনে বললাম, ওঠো না একবার। পরাশর নিতান্ত অনিচ্ছার সঙ্গেই এবার উঠে পড়ে বলল, চলো তাহলে দেখেই আসি। ট্রেন শুদ্ধ লোকই সঙ্গে যাওয়ার জন্যে ব্যাকুল। তাদের ভেতর দিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে পরাশরকে সঙ্গে নিয়ে গিয়ে বাথরুমের দরজাটা খুলে দেখলাম। সঙ্গে সঙ্গে চারিদিকে প্রবল গুঞ্জন উঠল। তারই মধ্যে ব্যঙ্গ বিদ্রুপও যথেষ্ট। কিন্তু মানুষটা গেল কোথায়? হিউম্যান এক্সরে কি দেখছেন? সমস্ত গাড়িটা এখনই খানা তল্লাশি করা দরকার। না হে না, লাশ নিশ্চয়ই গাড়ির বাইরে ফেলে দিয়েছে। অ্যামেচার ডিটেকটিভ কি মীমাংসা করলেন? ভেবেছিলাম পরাশর জামা কাপড়টা নিশ্চয়ই পরীক্ষা করে দেখবে, কিন্তু একবার নিচু হয়ে শুধু ছেঁড়া কাগজের একটা টুকরো কুড়িয়ে নিয়ে পরাশর দরজাটা বন্ধ করে দিয়ে ফিরে দাঁড়ালো। একটু হেসে বললে, আপনারা ব্যস্ত হবেন না, আর খানিক বাদেই সবকিছু জানতে পারবেন। আর খানিক বাদে মানে?
আপনি ততক্ষণ গবেষণা করবেন বুঝি? দু চারজন হেসে উঠলেন। না, গবেষণা আমার হয়ে গেছে। পরাশর ক্লান্তভাবে একটা হাই তুলে বললে, 2:30টার সময় ট্রেন এলাহাবাদে পৌঁছবে। আশা করছি সেখানেই এ রহস্যের মীমাংসা হয়ে যাবে। হাতের ঘড়িটা দেখে সে আবার বললে, আর তো মাত্র 8 ঘন্টা বাকি। সে 8 ঘন্টা কি উদ্বেগে যে কাটালাম বলতে পারি না। ট্রেনের কারোর চোখেই বোধহয় তখন ঘুম নেই। যে বাথরুমে রামজীবনজির জামাকাপড় পড়েছিল তার দরজায় একজন কন্ডাক্টর গার্ড পাহারায় দাঁড়িয়ে আছেন। আমরা যে যার সিটে বসে ঘন ঘন ঘড়ি দেখছি। আমার দুর্ভাবনা শুধু রহস্য নিয়ে নয়, পরাশরের আস্ফালন মিথ্যে প্রমাণ হয়ে গেলে কি ব্যঙ্গ বিদ্রুপ যে সইতে হবে সারা রাস্তা তাই ভেবেও। ট্রেন যথাসময়ে এলাহাবাদ স্টেশনে পৌঁছল। গাড়ি থামতে না থামতেই রেলওয়ে পুলিশের একজন বড় অফিসারকে কয়েকজন পুলিশ নিয়ে ভেতরে এসে ঢুকতে দেখে সবাই আমরা অবাক। ট্রেনে তো টেলিগ্রাফে বা বেতারে খবর পাঠাবার কোনো ব্যবস্থা নেই। পুলিশ তাহলে খবর পেল কি করে? পুলিশ অফিসার ট্রেনে উঠতেই কন্ডাক্টর গার্ড তাকে নিরুদ্দিষ্ট যাত্রীর কথা বলে বন্ধ বাথরুমটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অফিসার সেদিকে একবার একটু ভ্রুকুটি করে সোজা আমাদের কম্পার্টমেন্টে এসে ঢুকলেন। পেছনে তার দুজন পুলিশ অনুচর। স্প্রিং দেওয়া দরজা বন্ধ হওয়ার পর এদিক ওদিক একটু চেয়ে তিনি একেবারে আমাদের সিটের কাছে এসেই থামলেন। কামরার সবাই আমারই মতো রুদ্ধ নিঃশ্বাসে তখন অপেক্ষা করছে। পুলিশ অফিসার পরাশরকেই গম্ভীরভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, এটা তো 33 নম্বর সিট, আপনি মিস্টার বর্মা? পরাশর মাথা নেড়ে সায় দিয়ে বললে, বর্মা নয়, বর্মা, পরাশর বর্মা। পুলিশ অফিসার গম্ভীর মুখে এ সংশোধন গ্রাহ্য না করেই জিজ্ঞাসা করলেন, আপনি আলিগড় থেকে কানপুরের রেলওয়ে পুলিশে টেলিগ্রাম করেছিলেন? কামরার সবাই আমারই মতো হতভম্ব। পরাশর বেশ একটু ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে বললে, হ্যাঁ করেছি, কিন্তু তাতে ফল কিছু হয়েছে? হঠাৎ পুলিশ অফিসারের চেহারাই বদলে গেল। রূঢ় গাম্ভীর্যের জায়গায় একগাল হাসি। উচ্ছ্বসিতভাবে পরাশরের হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, হয়েছে মিস্টার বর্মা, আপনি যা বলেছিলেন ঠিক তাই হয়েছে। আর তার জন্যই কানপুরের রেলওয়ে পুলিশের তার পেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। এই করমর্দনের উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই তখন বেকুব হয়ে গেছি। পরাশর কখন কি টেলিগ্রামই বা করল? আর কানপুরের রেলওয়ে পুলিশের এত কৃতজ্ঞতা জানাবারই কেন ধুম পড়ল কিছুই বুঝতে পারলাম না। এরই মধ্যে একজন ভদ্রলোক একটু সাহস করে এগিয়ে এসে বললেন, আপনাদের তো খুব বাহবা দেওয়া চলেছে। এ ট্রেন থেকে একজন যাত্রী যে নিরুদ্দেশ তা জানেন? জানেন তার রক্তমাখা জামা কাপড় একটা বাথরুমে পাওয়া গিয়েছে? পুলিশ অফিসার চমকে উঠে বললেন, সে কি? তারপর পরাশরের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি মিস্টার বর্মা? পরাশর তাচ্ছিল্য ভরে হেসে বললে, ও কিছু না। কিছু না? সবাই আমরা একেবারে থ। কিন্তু অফিসার সাহেব তৎক্ষণাৎ পরাশরের কথাই একেবারে বেদবাক্য বলে মেনে নিয়ে বললেন, হ্যাঁ তাও তো বটে, কিছু হলে আর আপনি চুপ করে থাকতেন? তারপর আবার একবার হাত ঝাঁকানি দিয়ে বিদায় নিতে গিয়ে হঠাৎ আবার ফিরে দাঁড়ালেন। ও, ভুলেই যাচ্ছিলাম, কানপুরের পুলিশকে আপনি যেন কি আসল জিনিসের কথা জানিয়েছিলেন? পরাশর হঠাৎ নিচু হয়ে তার ব্যাগ থেকে এবার যা বার করে আনলো তাতে সত্যি আমাদের সকলের চক্ষু স্থির। সেই অশ্লীল বইটার দুটো মলাট। অফিসার সাহেবও
এবার বেশ একটু বিমূঢ় হয়ে গেছেন মনে হলো। এতক্ষণে বোধহয় পরাশরের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তার কিঞ্চিত সংশয় উপস্থিত হয়েছে। সন্দিগ্ধভাবে মলাট দুটির দিকে চেয়ে তিনি একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, এই এই সেই আসল জিনিস? হ্যাঁ, আপনি নির্ভয়ে নিয়ে যেতে পারেন। দিল্লিতে শুধু এ ছেঁড়া মলাট দুটো পাঠিয়ে দিলেই তারা এর মর্ম বুঝবে। বলে পরাশর মলাট দুটো প্রায় জোর করেই তার হাতে গুজে দিল। সে মলাট দুটো নিয়ে অফিসার যেভাবে এবার চলে গেলেন, তাতে পরাশরের কথায় তার খুব বিশ্বাস হয়েছে বলে মনে হলো না। ট্রেন থেকে নামবার সময় কন্ডাক্টর গার্ড এবং আরো 2-4 জন যাত্রী আর একবার সেই বন্ধ বাথরুমের দিকে তাকে নিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু অফিসার সাহেব কোনো কথায় কান না দিয়ে যেন আচ্ছন্নের মতো নেমে গেলেন। পুলিশ অফিসার নেমে যাবার মিনিট খানেকের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। যেখানে যে ছিলেন সবাই তখন পড়লেন পরাশরকে নিয়ে। বলি, ব্যাপারটা কি খুলে বলবেন মশাই? আমাদের সকলকে তো বোকা বানিয়ে ছাড়লেন, কিন্তু আসলে হলোটা কি? কেন, যা চেয়েছিলেন তাই তো হলো, রহস্যের মীমাংসা। বলে পরাশর সিটটা পেছনে হেলিয়ে আলস্য ভরে গা এলিয়ে দিল। এক ভদ্রলোক একেবারে খাপ্পা। রহস্যের মীমাংসা? কোন রহস্যের মীমাংসা হলো শুনি? কোথায় গেলেন সেই রামজীবনজি? সকলের মুখের উপর একবার কৌতুক ভরে চোখ বুলিয়ে পরাশর গম্ভীরভাবে বললে, তিনি আর ইহজগতে নেই। তার মানে? চমকে উঠে বললাম। আর তুমি অম্লান বদনে বলে দিলে ওই বাথরুমের রক্তমাখা জামাকাপড় কিছু নয়? হ্যাঁ, তাছাড়া আর কি বলবো, কারণ ও জামাকাপড় তার খোলস মাত্র, আর ওই রক্তটা শুধু লাল কালি। পরাশর এবার হেসেই বললে, তিনি ওই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্যবেশী চোরাই সোনা চালানের একজন চাই হিসেবে এখন কানপুরের রেল পুলিশের হেফাজতে আছেন। এখন তার নাম আর রামজীবনজি নিশ্চয়ই নেই। সমস্ত কামরা একেবারে নিস্তব্ধ। বেশ কয়েক সেকেন্ড বাদে একজন জিজ্ঞাসা করলেন, আপনি আগে থাকতে জেনেই তাহলে কানপুরের পুলিশকে টেলিগ্রাম করেছিলেন? আপনি লোকটাকে চিনতেন? না, সে সৌভাগ্য কখনো হয়নি। মহাপুরুষকে তার হাতের বইটাই চিনিয়ে দিয়েছে। সে আবার কি? ও বই তো ট্রেনের অনেকের হাতেই আছে। হ্যাঁ, আছে, এবং তারা ও বই সত্যিই পড়ছেন। কিন্তু আমাদের ভূতপূর্ব রামজীবনজি সারাক্ষণ বইয়ের একটি পাতাও যে ওল্টাননি, তা আমি ট্রেনে ওঠার পর থেকেই লক্ষ্য করেছি। তাহলে ও বই কিনে হাতে রাখার মানে? মানে অনেক। প্রথমত, যে বই অনেকের হাতেই আছে তা কারো মনে কোনো সন্দেহ জাগাবে না। দ্বিতীয়ত, বইয়ের মলাট। অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, ওই অশ্লীল ছবির কথা বলছো? না, অশ্লীল ছবিটা আরেকটা ধোঁকা মাত্র। মলাটের আসল দাম বই পড়বার ছলে তা সারাক্ষণ সকলের চোখের উপরেই হাতে ধরে রাখা যায় বলে। অত্যন্ত দামি গোপন জিনিস লুকিয়ে রাখার পক্ষে সবচেয়ে ভালো উপায় সকলের সামনে তা ধরে রাখা। আর তার পক্ষে বইয়ের মলাটের মতো সুবিধার জিনিস কমই আছে। কিন্তু বইয়ের মলাটে কি এমন দামি গোপন জিনিস রাখা যায়? রাখা যায় এক টুকরো কাগজ, যার মধ্যে চোরাই সোনা কোথায় কিভাবে মজুদ আছে তার হদিশ সংকেত চিহ্নে লেখা। চায়ের টেবিলে বসে বইটা একবার কেড়ে নিয়ে তার মলাটটা যে ওই কারণেই ছেঁড়া তা আমি দেখে নিয়েছিলাম। পরাশরের এই কথাগুলো কিন্তু সহজে মানতে পারলাম না। বললাম, ওই সংকেত লেখা কাগজের টুকরো বুঝি পকেটে বা যেখানে সেখানে রাখা যায় না? যায়, কিন্তু প্রথমত হাতছাড়া হওয়ার
দ্বিতীয়ত, হঠাৎ কোনো কারণে ধরা পড়লে তা পুলিশের হাতে যাওয়ার ভয় থাকে। বইয়ের মলাটে থাকা তাই সবচেয়ে নিরাপদ। মানুষটা যদি ধরাও পড়ে, চোরাই মালের গোপন খবর তবু লুকোনোই থাকবে। আমাদের রামজীবনজি ভাবতেই পারেননি যে তার বইয়ের মলাট দুটোই আমি ছিঁড়ে রাখব। তার বই? তার বই তুমি পেলে কোথায়? তুমি তো আলিগড়ে নেমে নিজেই একটা বই কিনে এনেছিলে। হ্যাঁ, সেখান থেকে কানপুরে টেলিগ্রামও করেছিলাম। বইটাও কিনেছিলাম রামজীবনজির সঙ্গে বদল করবার জন্যে। ডিনার খেতে গিয়ে তার গায়ে গরম স্যুপ ফেলবার ব্যবস্থা করে ওই গোলমালের মধ্যে বইটা বদল করে নিই। রামজীবনজি অতি ধূর্ত লোক। খানিক বাদেই ব্যাপারটা সন্দেহ করে আউট অফ অর্ডার টাঙানো বাথরুমে গিয়ে বইটার মলাট ছিঁড়ে পরীক্ষা করে দেখেন। হয়তো ব্যাপারটা ভুলই হয়েছে মনে করে আমার কাছে এসে বই চুরি হওয়ার মিথ্যে গল্প বানিয়ে নিজের বইটা আদায় করবার চেষ্টা করেন। কিন্তু আমি মলাট ছেঁড়া বইটা দিতেই বুঝতে পারেন তার স্বরূপ আমার কাছে সম্ভবত ফাঁস হয়ে গেছে। তখন পালানো ছাড়া আর অন্য উপায় নেই। টুন্ডুলা স্টেশনের পর বাতি নিভে গেলে আমায় চাদর মুড়ি দিয়ে ঘুমোতে দেখে নিজের ব্যাগটি নিয়ে গিয়ে ওই বাথরুমে জামা কাপড় বদলে ফেলে কানপুরে নামবার জন্য তৈরি হয়ে থাকেন। কানপুরে পুলিশ আমার টেলিগ্রামে তার চেহারার বর্ণনা পর্যন্ত পেয়ে তার জন্য যে তৈরি হয়ে আছে তার তিনি কি করে জানবেন? জানলে ফাউন্টেন পেনের লাল কালি জামা কাপড়ে ঢেলে বুদ্ধির ওই বাজে খরচ নিশ্চয়ই করতেন না। ঘরে কারো মুখে এবার আর কোনো কথা নেই। আমাদের কামরারই এক ভদ্রলোক শুধু প্রশ্ন করলেন, আচ্ছা, তাহলে অ্যাটাচি বদল হয়ে যাওয়ার ব্যাপারটা কি? সেটা অতিবুদ্ধির একটি প্যাচ। ওর নিজের অ্যাটাচিটাই বদল হয়ে গেছে বলে আমাদের দেখিয়ে গোড়াতে আমাদের একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাইতেই ধরা পড়ে গেলেন আরো। ওই অতিবুদ্ধির অহংকারই হল এসব লোকের কাল। প্রথম চা খেতে গিয়ে নিজের গোয়েন্দাগিরি নিয়ে বাহাদুরি আমি ইচ্ছে করেই করেছিলাম। তখনও সন্দেহটা আমার অস্পষ্টই ছিল। অতিবুদ্ধির অহংকারে আসল অপরাধী নিজেকে একটু ধরা দেবেই, আমি এই আশাই করেছিলাম। সে আশা আমার ফলেছে। প্রকাণ্ড একটা হাই তুলে পরাশর তারপর বললে, কিন্তু রাত তো ভোর হতে চলল, এবার একটু ঘুমোলে হয় না? তার কথার জবাবেই যেন কামরার জোড়ালো বাতি আবার নিভে গিয়ে মিটমিটে সবুজ হয়ে গেল। এতক্ষণ বাংলার উপকাহিনীতে আপনারা শুনছিলেন বিখ্যাত সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর বর্মা ও অশ্লীল বই। আশা করি আমার প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে বাংলার উপকাহিনী এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।